21শে আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক বাবর সহ সব আসামিকে খালাস। অভিযোগপত্রই অবৈধ পর্যবেক্ষণ আদালতের। সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই। যে সরকারি দলকে একটা বেকায়দায় ফেলাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন। অর্থনীতির শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। তুলে ধরা হয়েছে অনিয়মের নানা দিক, জনসম্মুখে প্রকাশকাল। 24-এর অভ্যুত্থানের পর বিপ্লবের উদ্দীপনায় বিজয়ের মাস শুরু। ঐক্যবদ্ধ থাকলে পার হওয়া যাবে ক্রান্তিকাল, বললেন সেনাপ্রধান। দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু। প্রথম দিনে গেলেন 650-র বেশি পর্যটক। স্বাগত। এখন বিকেলে আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 52 আসামির সবাইকে খালাস দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বিচারিক আদালতের রায় পুরোপুরি বাতিল করা হয়েছে। 2004 সালে গ্রেনেড হামলার সময় হামলাকারীদের কেউ দেখেনি, কাউকে চিনতে পারেনি বলে রায় মন্তব্য করেন উচ্চ আদালত। আওয়ামী লীগের সরকারের দেয়া শেষবারের অভিযোগপত্র ছিল অবৈধ বলেও পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট। বিস্তারিত জাহিদ হাসানের প্রতিবেদনে। 2004 সালের 21শে আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউতে সন্ত্রাস বিরোধী জনসভার আয়োজন করে আওয়ামী লীগ। ওই জনসভায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার বক্তব্য চলাকালে গ্রেনেড হামলা করা হয়। গ্রেনেড হামলায় আওয়ামী লীগ নেত্রী আইবি রহমান সহ 24 জন নিহত হন। আহত হন আওয়ামী লীগের 3 শতাধিক নেতাকর্মী। এ ঘটনায় তখন মতিঝিল থানায় হত্যা ও বিস্ফোরক আইনে 2টি মামলা দায়ের করা হয়, তবে তদন্তে কোনো অগ্রগতি হয়নি। 2007 সালে প্রথম একটি অভিযোগপত্র দাখিল করা হয়। পরে 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে আরও একটি তদন্ত শুরু করে। তখন হুজি নেতা মুফতি হান্নানের জবানবন্দিতে নতুন করে অভিযোগপত্র দাখিল করা হয়। সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 52 জনকে আসামি করা হয়। 2018 সালের 10 অক্টোবর দ্রুত বিচার ট্রাইব্যুনাল সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক শিক্ষা উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, ডিজিএফআইয়ের ডিজি রেজ্জাকুল হায়দার সহ 19 জনকে মৃত্যুদণ্ডের রায় দেন। আর তারেক রহমান সহ 19 জনকে দেয়া হয় যাবজ্জীবন সাজা। 6 বছর পর আপিলের রায়ে রোববার বিচারপতি একে মাসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ সব আসামিদের খালাস দিয়ে বিচারিক আদালতের রায় বাতিল করে দেন। ঘটনার সঙ্গে আসামিদের কোনো ধরনের সম্পৃক্ততা পায়নি উচ্চ আদালত। পরে আসামিপক্ষের আইনজীবীরা জানান, প্রকৃত অপরাধী না খুঁজে আওয়ামী লীগ রাজনৈতিক ফায়দা নিয়েছে। হাইকোর্ট ডিভিশনে যেই বেঞ্চে এই মামলাটা আজকে নিষ্পত্তি হলো, আমরা কৃতজ্ঞ। আমরা অত্যন্ত আন্তরিকভাবে কোর্টকে আমরা সাধুবাদ জানাই যে আমরা ন্যায় বিচার পেয়েছি। কারণ হলো দুটা দিক, সাক্ষ্য এবং আইন, এই কোনো দিক থেকে এই মামলা প্রমাণিত হয়নি। এবং মাননীয় আদালত আজকে তার রায়ে যেটা উল্লেখ করেছেন সেটা হলো যে এই মামলার যে কনফেশনাল স্টেটমেন্ট, এই কনফেশনাল স্টেটমেন্টের উপর ভিত্তি করে অন্য আসামিকে সাজা দেওয়া যায় না। আইনে আছে আমলে গ্রহণ করবে হলো সব ম্যাজিস্ট্রেট আদালত। এখন দেখা গেছে আমলি আদালত আমলে না গ্রহণ করে যা বিচারিক আদালত আমলে গ্রহণ করেছে। হাইকোর্ট ডিভিশন বলেছেন এইটা বাংলাদেশের সকল সিদ্ধান্তের আলোকে অবৈধ হয়েছে এবং এই জন্য এই ট্রায়ালটাকে ইল্লিগ্যাল, অবৈধ ঘোষণা করেছেন। জিয়া পরিবার ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যাবজ্জীবন দণ্ড দিয়ে রাজনৈতিকভাবে বিতর্কিত করা হয়েছে, তবে তিনি আপিল না করেও খালাসের সুযোগ পেয়েছেন। এই মামলা রাজনৈতিক হীন উদ্দেশ্যে মামলাটা দায়ের থেকে ট্রায়াল পর্যন্ত করেছে শেখ হাসিনা ওয়াজেদের ডিকটেটে। আমরা এও বলেছিলাম জনাব তারেক রহমান সাহেব কোনো অবস্থাতেই এই মামলায় কোনো সময়েই সংশ্লিষ্ট ছিলেন না। আসামির পরিবারের সদস্যরা হাইকোর্টের রায়ে সন্তুষ্ট।
আব্বুকে ভুলভাবে ধরা হয়েছে নামের জন্য। আমার আব্বুর নাম আর আমার দাদুর নাম আরেকটা আসামির নাম আর তার বাবার নামের সাথে মিল রয়েছে। দীর্ঘদিন পরে হাইকোর্টে আপিল করার পরে আমাদের বিজ্ঞ আইনজীবী উনি আমরা সহায়তায় দেশের পট পরিবর্তনে আমরা ন্যায় বিচার পেলাম। মামলাটি সম্পূর্ণ মিথ্যা ছিল, ভিত্তিহীন ছিল এবং আমরা ন্যায় বিচার পেয়েছি। 2004 সালে গ্রেনেড হামলার সময় হামলাকারীদের কেউ দেখেননি, কাউকে চিনতেও পারেননি বলে রায়ে মন্তব্য করেন উচ্চ আদালত। আওয়ামী লীগ সরকারের দেয়া শেষবারের অভিযোগপত্র ছিল অবৈধ। সব দিক বিবেচনা করে বিচারিক আদালতের পুরো রায় বাতিল করে দেন হাইকোর্ট। জাহিদ হাসান, এখন, ঢাকা। 21শে আগস্টের রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিএনপির নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, 21শে আগস্ট গ্রেনেড হামলা বিদেশি শক্তি দ্বারা পরিকল্পিত ছিল। আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই হামলার দায় বিএনপির উপর চাপিয়েছিল এবং একটা মিথ্যে মামলা তৈরি করে ফাঁসানো হয় তারেক রহমানকে। আর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিএনপি এই রায়ে সন্তুষ্ট। ন্যায় বিচার হয়েছে, এই বিচার হয়নি আওয়ামী লীগের আমলে। কারণ তার বড় প্রমাণ হচ্ছে আওয়ামী লীগ একজন লোককে নিয়ে, কাহার আকান্তকে নিয়ে যেদিন তাকে তদন্তকারী অফিসার বানালো সেদিনই বোঝা গেছে যে সরকারের অশুভ একটি মনোভাব রয়েছে। তারা জনাব তারেক রহমানকে এবং বিএনপির অন্যান্য নেতৃবৃন্দকে মানে জোর করে রাষ্ট্রশক্তি দিয়ে সাজা দিবে, শাস্তি দিবে, এটাই ছিল তাদের উদ্দেশ্য। একটা বিদেশি শক্তি এই অপকর্মটা করে দেশ নেতৃত্ব খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক, আজকের বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান, ওনাকে ফাঁসাতে চেয়েছিল। এবং ফাঁসাতে চেয়েছিল না শুধু, একটা ভুল মিথ্যা মামলা তৈরি করে সাজানো একটি গল্প তৈরি করে সেই গল্পের উপরে ভিত্তি করে তাকে সাজাও দিয়ে দিয়েছিল। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দেশের অর্থনীতির শ্বেতপত্র হস্তান্তর করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আগামীকাল ওয়েবসাইটে প্রকাশ করা হবে এই প্রতিবেদনটি। বিগত আওয়ামী লীগ সরকারের 15 বছরের অর্থনৈতিক কর্মকাণ্ড তুলে ধরেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। প্রতিবেদনে অর্থনীতির বিভিন্ন খাতের পাশাপাশি এডিপির দুর্নীতি, অনিয়ম, অর্থের অপচয় মূল্যায়ন করা হয়েছে। এছাড়া জ্বালানি খাতের চুক্তিতে অনিয়ম, জিডিপির মূল্যস্ফীতির তথ্যে 9/6, বাজেট বাস্তবায়নে অস্বচ্ছতা, রাজস্ব আহরণের পদক্ষেপ সহ নানা বিষয় তুলে ধরা হয়েছে বলে জানা গেছে। প্রতিবেদন সংকট থেকে উত্তরণের পদক্ষেপগুলো সুপারিশ করেছে শ্বেতপত্র প্রণয়ন কমিটি। গত 28 আগস্ট দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা তুলে ধরতে অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের নেতৃত্বে 12 সদস্যের শ্বেতপত্র প্রণয়ন কমিটি গঠন করা হয়। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, গণতান্ত্রিক জবাবদিহিতার ক্ষেত্রে অর্থ গবেষণা সংস্থা সিপিডির ভূমিকা গুরুত্বপূর্ণ, যা ছাত্র জনতার গণঅভ্যুত্থানেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সিপিডির 30তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মহাখালীর ব্র্যাক সেন্টারে ভার্চুয়ালি যুক্ত হন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে সিপিডি সবসময় কথা বলেছে, এই সময়েও সিপিডি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করেন তিনি। সিউল আহমেদের প্রতিবেদন। 90 দশকের শুরুতে বাংলাদেশের রাজনীতি যখন উত্তাল, স্বৈরশাসক এরশাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সেবনের হাত ধরে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির যাত্রা শুরু। সকল মতের মানুষ মুক্ত আলোচনার জন্য এই প্ল্যাটফর্ম ব্যবহার করা শুরু করে। দেশের অন্যতম সব থিঙ্ক ট্যাঙ্কাররা একে একে যুক্ত হতে থাকেন সিপিডিতে। সেই 93 সাল থেকে শুরু হয়ে সিপিডি কাজ করছে, আর এই 30 বছরের পথ চলার সেই গল্পই তুলে ধরেন ডক্টর রেহমান সোবহান। সিপিডির এই মুক্ত আলোচনায় অংশ নেন রাজনীতিবিদ, সাবেক আমলা, শিক্ষাবিদ, অর্থনীতিবিদ, উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা। এ সময় বক্তারা বলেন, সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিতে সিপিডির ভূমিকা ছিল অন্য সবার থেকে আলাদা। আর বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে কথা বলার জায়গা ছিল না, সেই সময় সিপিডি সকল মতের মানুষের কথা বলার সুযোগ করে দিয়েছিল। পলিটিক্সের বাইরে একটা ভিন্ন পরিবেশে, একটা পলিটিক্যাল মাইন্ডসেটের বাইরে গিয়ে যে এটা নতুন ভাবনা, নতুন চিন্তা, আকাঙ্ক্ষা, নানা ধরনের মতের একটা রিফ্লেকশন যেখানে হয়। সো আই থিংক সিপিডি হ্যাজ ভেরি সাকসেসফুলি ক্রিয়েটেড। সাংবাদিক মাহফুজ আনাম বলেন, ফ্যাসিস্ট সরকারের পতন হলেও সেই পরিস্থিতি থেকে এখনো দায়িত্বশীলরা বের হতে পারেননি। আমি এক ধরনের
বলতে পারেন যে ফ্যাসিস্ট সাইকোলজির মধ্যে বাস করে আমি তাকে চূর্ণ বিচূর্ণ করে নতুনের দিকে আসছি। আমি পাওয়ার শিফট করেছি, আমি প্রাতিষ্ঠানিক মানে পরিস্থিতি বদলিয়েছি, আমি যেই প্রতিষ্ঠানগুলোকে ভিত্তি করে আমাকে শোষণ করা নিষ্পেষণ করা হতো সেই প্রতিষ্ঠানগুলোর ক্ষমতা এখন আমি এসেছি। আমি কি সেই পুরনো অভ্যাস ত্যাগ করছি? সিপিডির বোর্ড অব ট্রাস্টিতে আছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এক ভিডিও বার্তায় তিনি বলেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে প্রতিকূল পরিবেশে কাজ করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আর বর্তমান পরিস্থিতিতে সিপিডিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করারও আহ্বান জানান উপদেষ্টা। সিপিডি সবসময় স্রোতের বিপরীতে দাঁড়িয়ে স্বাধীনভাবে চিন্তা করেছে এবং দেশের স্বার্থে নীতি নির্ধারকদেরকে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার চেষ্টা করেছে। দেশের সাধারণ মানুষের সামগ্রিক অবস্থার পরিবর্তন এবং দারিদ্র্য দূরীকরণের জন্য যে চেষ্টা আমি সারা জীবন ধরে করেছি, সিপিডির কাজে সবসময় আমি তার প্রতিফলন দেখেছি। আলোচনায় ৩০ বছরের পথ চলার নানা চ্যালেঞ্জের কথাও তুলে ধরেন বক্তারা। সিউল আহমেদ, এখন, ঢাকা। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। 1971 সালের ডিসেম্বর মাসের শুরুর দিন থেকেই ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে বিজয়ের সমীকরণ। 1971 সালের আজকের দিনে মুক্তিযোদ্ধারা সিলেটের বেশ কিছু এলাকা মুক্তাঞ্চল ঘোষণা করেন। বিস্তারিত থাকছে শাহাদাত অবধের প্রতিবেদনে। এই মুক্তির শুরুটা হয় ব্রিটিশদের বিদায়ের মাধ্যমে। সাল 1930। বিপ্লবী পথ বেছে নিয়েছিল এদেশের তরুণ সূর্য সেন, তিতুমির, প্রীতিলতা ওয়াদ্দেদার। এরপর 1947-এ বিজয়। তবে পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান একটি দেশ হওয়ার পরেও দুই অঞ্চলের মধ্যে সাংস্কৃতিক, ভাষাগত ও অর্থনৈতিক বৈষম্য ছিল প্রকট। তাই 1971-এর তরুণ শেখ মুজিব, সামরিক বাহিনীতে কর্মরত জিয়াউর রহমান, তাজউদ্দিন আহমেদ সহ আরও অজস্র তরুণ দিশা দিয়েছিলেন বিপ্লবের পথের। বন্দুক নিয়ে আসছি ড্যামরা থেকে চকে, রিক্সা চলতে হয়েছে, রিক্সার থেকে তোমার হাইটে আসতে হয়েছে। লোকে দেখে না, আমাদের সবাই দেখতেছে আমরা চলে আসতেছি। প্রত্যেকটা লোক আমাদের সাপোর্ট করছে বলে আমরা করতে পারছি। আপমর মানুষ, আপমর জনসাধারণ, এই মানে মানুষজন আমাদের পাশে আসছে। আমরা যে যখন রাস্তায় গুলি খাচ্ছিলাম, খাবার ছাড়া ছিলাম। 2024-এ একই গল্প, ভিন্নতা সময়ে, তারুণ্যে। বাংলাদেশের সবচেয়ে শক্তিমান স্বৈরাচারের বিরুদ্ধে যে বিপ্লব, তাও ঘটেছে বৈষম্যের বিরুদ্ধে। ওরা সবসময় চারদিকে থাকতো, যখনই সুযোগ পাইতো তখনই ওরা আর্মি দেওয়া ওদেরকে পিটন দিত। এরকম একটা ছেলেকে একদিন খুব মারছে। এত সুন্দর লম্বা ছিল, আমাদের বেড বেরিয়ে পাটার বাইরে চলে আসছে এরকম, কিন্তু পায়ের হাড়গুলো সব ভাঙা। আমি যখন গুলিবিদ্ধ হই তখন আমাকেও আমার ভাইরা ধরে, আমি তাদেরকে চিনি না, কিন্তু আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে তারা মেডিকেল নিয়ে আসে, হসপিটালে নিয়ে আসে। কাউকে চিনি না, কিন্তু তখন যুদ্ধক্ষেত্রে বা যুদ্ধের এই ময়দানটায় আমরা এক একজনের ভাই, রক্তের চেয়েও বেশি। 71 আমি দেখেছি কাছ থেকে কিশোরী হিসেবে, সেটারও অংশীদার ছিলাম আমরা। 2024 আমি যখন আমি দেখি আমার 71-এর মুক্তিযোদ্ধাদের পুনর্জন্ম আমি দেখি। 1971 সালের 25 মার্চ রাতে পাকিস্তানি সেনাবাহিনীর অপারেশন সার্চলাইটের গণহত্যা নাড়া দিয়েছিল বিশ্ব বিবেককে। এরপর থেকেই তরুণরা যুক্ত হয় মুক্তিযুদ্ধে। 25 মার্চের পরে আমাদের কথা হচ্ছে আমাদের কিছু একটা করতে হবে, বাট কি করতে হবে নিজেও জানি না। সেই যেদিন জিয়াউর রহমান ব্রডকাস্ট করেন যে শেখ মুজিব, বাংলাদেশ গভর্নমেন্ট ইজ ডিক্লারিং ইন্ডিপেন্ডেন্স, দ্যাট ওয়াজ দ্য স্ট্রাইকিং রড। যদি মরেই যাব তো কিছু নিয়ে মরি না। 1971-এর আজকের দিনে সিলেটের কয়েকটি অঞ্চল দখল নেয় মুক্তিযোদ্ধারা। অন্যদিকে ঢাকায় চলে পাক হানাদার বাহিনীর নৃশংসতা। এদিন নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে উঠে আসে বুড়িগঙ্গার ওপারে পাক হানাদার বাহিনীর অন্তত 87 জনকে হত্যার সংবাদ। আন্তর্জাতিক চাপেও থামিনি পাকিস্তানের গণহত্যা। জিপ দেখে আমি ভয়ে উঠে গেলাম, তো দেখি একটা বাচ্চা মেয়ে বয়স হয়তো 7, 8, 9 এরকম, তাকে জিপ থেকে টেনে
নামিয়ে ওই মেয়েটাকে সোজা হাঁটিয়ে ওটির দিকে নিয়ে যাচ্ছে। তখন ওকে জিজ্ঞেস করলাম যে কি হলো। ও বলল ও আর ওর দাদি ওদের ওই বেড়ার ঘরটা ভেঙে দাদিকে গুলি করে মেরে মেয়েটাকে অত্যাচার করে আজকে এখানে নিয়ে আসছে। ৩ ডিসেম্বর ভারত সরকারের সহযোগিতায় মুক্তিযুদ্ধের গতি আরও ত্বরান্বিত হয়। পাকিস্তান গভর্নমেন্টের প্রচুর প্রপাগান্ডা চলতেছে যে বাংলাদেশে এটা ইন্টারনাল অ্যাফেয়ার, ইন্ডিয়ার নাক গলাইতেছে। পাকিস্তান গভর্নমেন্ট চাইছে যে স্কুল কলেজগুলো খোলা থাকে, এটা হচ্ছে হটবেড অফ অপারেশন। তা আমরা চাইছি এটা বন্ধ করতে। মার্চ থেকে ডিসেম্বর যত দিন গেছে ততই মুক্তিবাহিনীর কাছে কোণঠাসা হয়েছে হানাদার বাহিনী। গেরিলা হামলা ও সম্মুখ যুদ্ধে পিছু হটে পাকিস্তানিরা, আর মুক্তিবাহিনী একের পর এক মুক্তাঞ্চল ঘোষণা করতে থাকে। 1971 সালের 16 ডিসেম্বর চূড়ান্ত বিজয় আসে। পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের মাধ্যমে বিশ্বের মানচিত্রে নতুন একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়, যার নাম বাংলাদেশ। স্বাধীন বাংলার বিজয় পতাকা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এদিকে বিজয়ের মাস উপলক্ষে র্যালি করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজয় র্যালিতে অংশ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। র্যালিটি অপরাজেয় বাংলা পার হয়ে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তনে এসে শেষ হয়। পরে ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গীত বিভাগের অংশগ্রহণে দেশাত্মবোধক গানের আয়োজন করা হয়েছে। বিজয় র্যালি শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যারা জীবন দিয়েছেন তাদের স্মৃতি নিয়ে আগামীর যাত্রা শুরু করবে বাংলাদেশ। ঢাকা বিশ্ববিদ্যালয় জাতির কাছে দায়বদ্ধভাবে কাজ করবে। ছাত্র জনতার আন্দোলন নতুন বাংলাদেশ বিজয় নতুনভাবে উদ্দীপনা বাড়াবে জাতিকে। এই গণ অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে আমাদের এখন দায় এবং দায়িত্ব অনেক বেড়ে গেছে। সবাইকে নিয়ে আমরা এই বিজয় মাসের শুরুতে অঙ্গীকার করছি, সবাইকে নিয়ে আমরা আমাদের দেশটাকে এগিয়ে নেব, যার যার পর্যায় থেকে তার দায়িত্ব পালন করব। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনী জনগণের পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে এর থেকে উত্তরণ ঘটবে। ঢাকা সেনানিবাসে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের সংবর্ধনা এবং সেনাবাহিনীর শান্তিকালীন পদক বিতরণ অনুষ্ঠানে কথা বলেন সেনাপ্রধান। এ সময় বীরত্বপূর্ণ অবদানের জন্য 28 জন সেনা সদস্যকে পদক পরিয়ে দেওয়া হয়। গালিব ইবনে রিয়াজের প্রতিবেদন। শুরু হয়েছে বিজয়ের মাস। রক্তঝরা ৭১-এ যাদের তাজা রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা, তাদের সম্মানে ছিল ঢাকা সেনানিবাসে সংবর্ধনা ও পদক বিতরণের আয়োজন। আয়োজনের শুরুতেই সেনাপ্রধান নিজে আসন ছেড়ে আমন্ত্রিত বীর সেনা মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। এ সময় ২০২৩-২৪ অর্থ বছরে বিভিন্ন বীরত্বপূর্ণ কাজে স্বীকৃতিস্বরূপ ২৮ সেনা সদস্যকে পদক পরিয়ে দেন সেনাবাহিনী প্রধান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সেনাপ্রধান বলেন, দেশের এই ক্রান্তিকালে সেনাবাহিনী পাশে দাঁড়িয়েছে। সবাই মিলে কাজ করলে সুন্দর ভবিষ্যৎ গড়া সম্ভব। দেশের ক্রান্তিকালে অনেক ভালো কাজ করে যাচ্ছে। দেশ এবং জাতি এই সেনাবাহিনীর কাছে কৃতজ্ঞ। দিনরাত সেনার সদস্যরা পরিশ্রম করে যাচ্ছে দেশের আইন শৃঙ্খলা রক্ষার কাজে। সামনে আরও সময় আছে, একটু ডিফিকাল্ট সময় পার করতে হবে আমাদের, এবং আমরা যেন দেশ এবং জাতিকে একটা ভালো জায়গায়, একটা নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি, সেজন্য আমাদের জন্য দোয়া করবেন। দেশের স্বাধীনতা সংগ্রামে বীর মুক্তিযোদ্ধা সেনা সদস্যদের অবদানকে চিরস্মরণীয় করে রাখতে প্রতি বছর সেনা সদর এই সংবর্ধনা অনুষ্ঠান করে থাকে। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। সরকারি সেবা নিয়ে দেশের মানুষ সন্তুষ্ট নয় বলে জানিয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী। সচিবালয়ে কমিশনের 12তম সভা শেষে সাংবাদিকদের তিনি আরও জানান, সবচেয়ে বেশি অনিয়মের চিত্র পাওয়া গেছে ভূমি ও রেজিস্ট্রি অফিসে। সারা দেশ থেকে জনমানুষের মতামত নিয়ে ডিসেম্বরের মধ্যেই প্রস্তাবনা জমা দেবে জনপ্রশাসন সংস্কার কমিশন। রেজিস্ট্রি অফিস সম্পর্কে খুবই বাজে ধারণা, এবং রেজিস্ট্রি অফিসের করাপশনটা এমন লেভেল, কোনো অভিযোগ নাই, কারণ শেয়ারিংটা ইজ সো সাইন্টিফিক, কারো কোনো অভিযোগ নেই, সবাই দিয়ে যাচ্ছে। জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কিনা,
এই জেলা প্রশাসক তো ব্রিটিশ আমলের সৃষ্টি। পাবলিক যেহেতু জানতে চায়, অল্টারনেটিভ আমরা সাজেশন দিব, গভর্নমেন্ট যেটা নেয়। পাবলিক হিয়ারিং গুলো করছে, সেখানে মানুষ বিভিন্ন ধরনের সমস্যা বলছে, তো এটা তো ক্যাটাগরাইজ করে এই মুহূর্তে বলা সম্ভব না। একটা সাধারণ প্রশ্নের উত্তর লোকে দিয়েছে, আপনি সন্তুষ্ট কিনা, তো অনেক ব্যাপক সংখ্যক লোক বলছে সন্তুষ্ট না। তো সন্তুষ্ট না, তো এটা বুঝাই যাচ্ছে, নাইলে তো সরকার পরিবর্তন হতো না দেশে। সন্তুষ্ট না বললেই তো এই কমিশন হয়েছে। আমাদের আসলে যেহেতু অনেক ব্যাপক, সেই জন্য আমাদের একটু সময় লাগছে। 3 মাস সময়ে এটা করা খুব কঠিন, তবু আমরা চেষ্টা করব সরকারের নির্দেশ মতো 3 মাসের মধ্যে এটা করতে আর কি। দেশে এখন অস্থিরতা বিরাজ করছে, তাই দেশ গঠনে ইস্পাত কঠিন ঐক্যের বিকল্প নেই বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। খুলনায় ইস্টার্ন জুস মিলস শ্রমিক ময়দানে দলের কর্মী সমাবেশে অংশ নিয়ে কথা বলেন তিনি। জামায়াত মর্যাদাশীল বাংলাদেশ চায়, যে দেশকে অন্য দেশ বন্ধু হিসেবে দেখবে, প্রভু হিসেবে নয়। সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল, তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল, লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল, কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল। আলো নিভিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারা এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। 21 আগস্ট গ্রেনেড হামলার মামলায় তারেক রহমান সহ বিএনপির সবাইকে খালাস দেওয়ায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিজয় মিছিল করছে বিএনপি। সেখানে আছেন সহকর্মী আতাউর নিয়ন, যুক্ত হব তার সাথে। আতাউর, মিছিলে বিএনপির কোন কোন কেন্দ্রীয় নেতা অংশ নিয়েছেন জানাবেন? যেমনটি বলছিলেন যে আমার পিছনে যে মিছিলটি দেখতে পাচ্ছেন, যেটা কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে, প্রস্তুতি নিচ্ছে, এটি আসলে বিএনপির একটি মিছিল, বিজয় মিছিল হিসেবে তারা মিছিলটি আয়োজিত করেছে। যেটি হচ্ছে, জানেন যে আজকে 21শে আগস্টের গ্রেনেড হামলায় যেই হামলার জন্য যে বিএনপি যে নেতাকর্মীরা সেই মামলার আসামি ছিলেন, যাদের বিরুদ্ধে রায় হয়েছিল, তাদের আজকে সবাইকে একসাথে খালাস দেওয়া হয়েছে। যেই রায়ের কারণেই তারা সেই বিজয় মিছিলটি আজকে বিএনপি নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিকেল 4টায় শুরু হওয়ার কথা থাকলেও নেতাকর্মীরা আসতে কিছুটা সময় নিয়ে তারা মাত্র মিছিলটি শুরু করেছে। তো যেমনটি বলছিলেন যে কেন্দ্রীয় কোন নেতারা বা কারা অংশগ্রহণ করেছে, সেখানে বিএনপির যে নেতার নেতৃত্বে মিছিলটি আয়োজিত হচ্ছে, সেটি হচ্ছে যে রুহুল কবির রিজভী যে কেন্দ্রীয় নেতা আছেন, তার নেতৃত্বে মূলত এই মিছিলটি আয়োজন করা হয়েছে। এছাড়া বিভিন্ন যে বিএনপির যে বিভিন্ন অঞ্চল আছে, থানা আছে, সেই থানার বিভিন্ন নেতারা এখানে এসেছেন, তারা মিছিলটি অংশগ্রহণ করেছেন এবং মিছিলটিতে মূলত তারা যেটি বলছেন যে আসলে এই দীর্ঘদিন ধরে যে স্বৈরাচারী শেখ হাসিনার আমলে যে মামলাগুলো পরিচালিত হয়েছে এবং 21শে আগস্ট গ্রেনেড হামলার মামলায় যেই রায় দেখানো হয়েছে বা সাক্ষ্য গ্রহণগুলো দেখানো হয়েছে, সেগুলো আসলে মিথ্যা বা বানোয়াট ছিল, সেগুলো তারা বলছেন। যে কারণে শেখ হাসিনা সরকার পতনের পর বিচার ব্যবস্থায় একটি সত্য এবং নিরপেক্ষ বিচারের কারণেই মূলত বিএনপি যে নেতাকর্মীরা রয়েছে তারা খালাস পেয়েছে বলে তারা জানিয়েছে। তো সেখানে বলে রাখি যে সেখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ প্রায় 2টি ভাগে, যেই প্রথম ভাগে যে 19 জন আসামি ছিলেন যারা মৃত্যু দণ্ডপ্রাপ্ত, তাদেরকে খালাস করে দেওয়া হয়েছে। এছাড়া যাবজ্জীবন প্রাপ্ত 19 জন আসামিকেও কিন্তু একই সাথে খালাস করে দেওয়া হয়েছে। সেই সাথে জানিয়ে রাখি যে বিএনপির এই যে মিছিলটি, সেখানে বারবার তারা বলছে যে এই মামলার রায়ের মাধ্যমেই আসলে তারেক রহমান যেই অপরাধ করেননি, যেই অপরাধের জন্য তাকে সাজার রায় দেওয়া হয়েছিল বা তাকে দীর্ঘদিন দেশের বাইরে থাকতে হয়েছে, এই মামলা সহ আরও বেশ কিছু মামলা ছিল। তো বলা হচ্ছে যে যেহেতু এই 21শে আগস্টের গ্রেনেড হামলার নামে যে মিথ্যা মামলা তার বিরুদ্ধে ছিল, এখান থেকে যেহেতু সে খালাস পেয়েছেন, আশা করা যাচ্ছে যে খুব দ্রুত যে
তার নামে যে অন্যান্য যেই মামলাগুলো রয়েছে, মিথ্যা মামলাগুলো শেখ হাসিনা সরকারের আমলে, আওয়ামী সরকারের আমলে দেওয়া হয়েছে বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের, তারেক রহমান সহ, সেই মামলাগুলো আসলে নিরপেক্ষ এবং সত্য বিচারের মাধ্যমে সেগুলো থেকে তারা আসলে মুক্ত পাবেন, সেই প্রত্যাশাও তারা জানিয়েছে। আর সার্বিকভাবে যে তারা এই মামলা রায়ের মাধ্যমে শুধু তারেক রহমান বা মুক্তিজ্জামান বাবর নাই, অন্যান্য যে নেতাকর্মীরা রয়েছেন বিভিন্ন পর্যায়ের, সেই নেতারাও আসলে এখান থেকে যে খালাস পেয়েছেন এবং তাদের যে তারা আসলে এই গ্রেনেড হামলার সাথে কখনোই ছিলেন না, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তারা আসলে কখনোই এটার বিষয় জানতেন না, বা তারা এই বিষয়ে যে তাদের যে দোষারোপ করা হয়েছে বা দোষী সাব্যস্ত করা হয়েছে, যেই সাক্ষ্য গ্রহণগুলো নেওয়া হয়েছে, এগুলো আসলে পুরোটাই বানানো ছিল বা বানোয়াট ছিল বলে তারা দাবি করছেন। এবং তারা বারবার বিজয় মিছিলে তারা তাদের যেই অবস্থান সেটা তুলে ধরছেন এবং তারা জানাচ্ছেন যে তাদের এই বিজয় মিছিলটি হচ্ছে শুধুমাত্র তাদের এখানেই শেষ হবে না, তারা বিজয় মিছিলের মাধ্যমে এখান থেকে তারা আসলে নতুন করে যেই এই বিষয়টা বলা হচ্ছে যে বা এই মামলা শুধু এই মামলা নয়, অন্যান্য যে বিএনপির সকল নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে বিভিন্ন পর্যায়ে গত 15 বছরে আওয়ামী সরকার তাদের বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছে, সেগুলো অতি দ্রুত নিরপেক্ষ এবং সত্য বিচারের মাধ্যমে সেগুলো থেকে সকল নেতাকর্মীকে খালাস করে দেওয়া হবে বলে তারা সেই আশা প্রত্যাশা ব্যক্ত করেন। তো এই ছিল বিএনপির বিজয় মিছিল র্যালি থেকে আমার সর্বশেষ তথ্য। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ে আনন্দ মিছিল করছে বিএনপির নেতাকর্মীরা, সেই খবর জানাচ্ছিলেন সহকর্মী আতাউর নিয়ন। দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে গেছে পর্যটকবাহী জাহাজ। বঙ্গোপসাগর হয়ে দ্বীপে পৌঁছাতে সময় লাগবে প্রায় 6 ঘন্টা। এখন পর্যন্ত এই রুটে 3টি জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে জেলা প্রশাসন। নিষিদ্ধ করা হয়েছে পলিথিন ব্যাগ, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন। মন্তোষ বেদজ্ঞের প্রতিবেদন। দীর্ঘ অপেক্ষার পর কক্সবাজার থেকে ছুটবে সেন্ট মার্টিনগামী জাহাজ এমভি বারোয়াউলিয়া। তাই তো পর্যটকদের চোখে মুখে উচ্ছ্বাস। রোববার সকাল থেকেই ভিড় করেন বিআরডব্লিউটি ঘাটে। সকাল 10টার দিকে 653 জন যাত্রী নিয়ে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআরডব্লিউটি ঘাট থেকে যাত্রা শুরু করে জাহাজটি। এর মধ্য দিয়ে 6 ঘন্টায় সেন্ট মার্টিন পৌঁছতে পারবেন যাত্রীরা। দীর্ঘদিন পর এই রুটে জাহাজ চালু হওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটকদের মাঝে। গতকালকে যখন শুনছি সাথে সাথে টিকিট কেটে ফেলছি, খুব ভালো লাগতেছে। ভেবেছিলাম অনেক কঠিন হবে, বাট আসলে ওরকম কিছুই না। আসলাম, তারা টিকিট চেক করলো, ট্রাভেল পাসটা দেখলো, ইজি প্রসেস। এর এক্সপেরিয়েন্সটা অন্যরকম। লং টাইম পরে হচ্ছে আমাদের শিপ ওপেন হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন মন্ত্রণালয় থেকে 5টি জাহাজের অনুমতি দেওয়া হলেও রোববার শুধু একটি জাহাজ ছাড়া হয়। সোমবার সকাল থেকে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যাবে 3টি জাহাজ। এখানে নাব্যতা সংকটের কারণে আমরা কিন্তু ইনানি জেটিতে চলে গিয়েছি। গত কিছুদিন আগে যে ঘূর্ণিঝড় হয়েছে, এই ঘূর্ণিঝড়ে কিন্তু ইনানি জেটি খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়াতে আমরা এখান থেকে এখন অপারেশন চালু করতে পারছি না। খুব শীঘ্রই আমরা চালু করার পক্ষে আছি। জেলা প্রশাসন বলছে সেন্ট মার্টিন যেতে হলে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের তৈরি করা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করে ট্রাভেল পাস নিতে হবে। জাহাজে পলিথিন ব্যাগ ও একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের পণ্য পরিবহন নিষিদ্ধ করা হয়েছে। এ বিষয়ে কমিটি কঠোর থাকবে বলেও জানান জেলা প্রশাসক। পর্যটকদের জন্য তারা যাতে সেন্ট মার্টিনে কোনো রকম প্লাস্টিক ব্যবহার করতে না হয়, সেজন্য আমরা পাটের ব্যাগ তাদেরকে বিনামূল্যে জাহাজে সরবরাহ করব। পর্যটকরা সেন্ট মার্টিনে যাবেন, পর্যটনের যে সম্ভার উপভোগ করবেন এবং পাশাপাশি আমাদের যে অর্থনৈতিক সমৃদ্ধি হবে। প্রতি বছর সাধারণত অক্টোবর থেকে মার্চ পর্যন্ত 6 মাস জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়। তবে অক্টোবর পর্যটন মৌসুম শুরু হলেও মিয়ানমারের অস্থিরতার জের সহ নানা প্রশাসনিক জটিলতায় বন্ধ থাকে জাহাজ চলাচল। এখন কক্সবাজার। এবারে জানাবো দেশের বাইরের খবর। তীব্র তুষার ঝড়ের কবলে নিউ ইয়র্ক ও পেনসিলভেনিয়ার সহ যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। কোথাও কোথাও 10 ইঞ্চির উপরে তুষার জমা পড়ায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। বিপাকে পড়েছেন শীতের আগাম ছুটি কাটাতে বের হওয়া পর্যটক ও স্থানীয়রা। ক্ষয়ক্ষতি ও দুর্ঘটনা এড়াতে বাসিন্দাদের দূরে কোথাও ভ্রমণে অনুৎসাহিত করছে স্থানীয় প্রশাসন। বিস্তারিত আরও জানাবেন তৌহিদুর রহমান। নজিরবিহীন তুষারঝড়ে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের ওয়েস্ট কার্থেস ও ডানকার্ক সহ বেশ কিছু এলাকা। শনিবার রাতভর তীব্র তুষারপাত ও তুষারঝড়ে কোথাও কোথাও 10 ইঞ্চির উপরে বরফ জমার খবর পাওয়া গেছে। এতে তুষারঝড়ের কবলে থাকা অঙ্গরাজ্যটির জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।
নিউ ইয়র্ক ছাড়াও ঝড়ের গতিতে আছড়ে পড়া তুষারপাতে ধুঁকছে উইসকনসিন, মিশিগান, ওহাইও ও পেনসিলভেনিয়ার বেশ কিছু অংশ। ভারী তুষারে রাস্তাঘাট ঢাকা পড়ায় বিঘ্নিত হচ্ছে যান চলাচল। বিপাকে পড়েছেন শীতের আগাম ছুটি কাটাতে বের হওয়া পর্যটক ও স্থানীয়রা। গেল শুক্রবার থেকে টানা তুষারপাতের কবলে থাকায় সবচেয়ে বেশি বিপাকে পেনসিলভেনিয়ার মানুষ। এই অবস্থায় তুষার ঝড়ের কবলে থাকা সব অঙ্গরাজ্যের বাসিন্দাদেরই দূরে কোথাও ভ্রমণে অনুৎসাহিত করেছে স্থানীয় প্রশাসন। দেশটির আবহাওয়া দপ্তর বলছে, প্রতি বছর শীতের ঠান্ডা বাতাস গ্রেট লেকের উপর দিয়ে প্রবাহিত হতে শুরু করায় ভারী তুষারপাত হয়, যা লেক এফেক্ট স্নো নামে পরিচিত। এর প্রভাবে ঝরতে থাকা তুষারে ক্ষয়ক্ষতি এড়াতে রোববার পর্যন্ত উইসকনসিন, মিশিগান, ওহাইও ও নিউ ইয়র্কে শীতকালীন আবহাওয়া সতর্কতা জারি করা হয়েছে। শুধু পেনসিলভেনিয়ায় আগামী মঙ্গলবার পর্যন্ত জারি থাকবে শীতকালীন আবহাওয়া সতর্কতা। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। ব্রিক্সের সদস্য দেশগুলো ডলারের বিপরীতে ব্রিক্সের নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্ত বাতিল না করলে ওইসব দেশের উপরে 100% পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প আরও দাবি করেন, আন্তর্জাতিক বাণিজ্যে ডলারের পরিবর্তে ব্রিক্সের নিজস্ব মুদ্রা ব্যবহারের সিদ্ধান্তকে যেসব দেশ সমর্থন করে আমেরিকা তাদের চিরতরে বিদায় জানাতে চায়। ব্রিক্সের এই সিদ্ধান্ত কোনোভাবেই যেন বাস্তবায়িত না হয় সেটিও নিশ্চিত করা হবে বলে পোস্টে উল্লেখ করেছেন ট্রাম্প। গেল অক্টোবরে রাশিয়ার কাজানে ব্রিক্স জোটের 16তম সম্মেলনে ডলারের বিকল্প আন্তর্জাতিক লেনদেন ব্যবস্থা চালুর প্রস্তাব দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তবে সদস্য দেশগুলো স্বাগত জানালেও ভারত বা ব্রাজিল ডলার বাদ দিয়ে চীন কিংবা পশ্চিমা বিরোধী কোনো লেনদেন ব্যবস্থায় জড়াতে চান না বলে মনে করেন বিশ্লেষকরা। আলেপ্পোর পর সিরিয়ার ইদলিব প্রদেশেও দখল নিল বিদ্রোহীরা। এগোচ্ছে হামার দিকে। বিদ্রোহীদের হঠাৎ আগ্রাসী আক্রমণে 3 দিনের নিহত হয়েছেন 300-র বেশি মানুষ। কোণঠাসা সিরীয় সেনাবাহিনী ছেড়ে দিয়েছে আলেপ্পোর নিয়ন্ত্রণ। বিদ্রোহীদের দমনে মিত্র রাশিয়ার সহযোগিতায় দীর্ঘ 8 বছর পর বিমান হামলা চালিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না আসাদ সরকার। প্রশ্ন উঠেছে, গাজা, লেবাননের পর ইসরায়েলি আগ্রাসনের পরবর্তী লক্ষ্য কি সিরিয়া? বিস্তারিত জানাবেন নুজহাত কামাল। আলেপ্পোর কেন্দ্র এটি, সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং আলেপ্পো প্রদেশের রাজধানী, যেটি একদিন আগেও ছিল সিরীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান শক্তিশালী ঘাঁটি। প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের প্রতীক হিসেবে আলেপ্পোর প্রধান সড়কগুলোতে ক্ষমতাসীন আসাদ পরিবারের সব ভাস্কর্য ভেঙে ফেলে বিজয় উদযাপন করছে বিদ্রোহীরা। সুন্নি ইসলামপন্থী রাজনৈতিক সংগঠন তাহরির আল শাম, সংক্ষেপে HTS নেতৃত্বাধীন সশস্ত্র বিদ্রোহীরা 3 দিনের কম সময়ে আলেপ্পোর পর উত্তর পশ্চিমের আরেক প্রদেশ ইদলিবও দখল করে ফেলেছে। সেনাবাহিনীর তেমন প্রতিরোধ ছাড়াই 2টি কৌশলগত ও গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করে এখন পশ্চিম মধ্যাঞ্চলের হামার দিকে চলছে অভিযান, যেটির অবস্থান সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে মাত্র 200 কিলোমিটার। বিদ্রোহের লাগাম টানার 8 বছর পর হঠাৎ পরিস্থিতি এমন নাটকীয় মোড় নেয়ায় হতচকিত আসাদ প্রশাসন বিস্ময় ছড়িয়েছে আন্তর্জাতিক অঙ্গনেও। 2011 সাল থেকে সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়ছে HTS এবং প্রতিবেশী তুরস্ক সমর্থিত একাধিক সশস্ত্র গোষ্ঠী। 1971 সাল থেকে ক্ষমতাসীন বাথ পার্টির ছায়ায় শতকের বেশি সময় ধরে দেশ শাসনরত আসাদ পরিবার এবং বর্তমান প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে শান্তিপূর্ণ বিক্ষোভ অল্প সময়েই রূপ নেয় গৃহযুদ্ধে, যা শেষ হয়নি এক যুগেও। মাঝে 2016 সালে আলেপ্পো থেকে বিদ্রোহীরা পিছু হটলে এবার ফিরল দোর্দণ্ড প্রতাপে। একাধিক দিক থেকে আলেপ্পো আর ইদলিবকে হঠাৎ ঘিরে ফেলে সরকারি বাহিনীকে কোণঠাসা করে ফেলেছে বিদ্রোহীরা। আকস্মিক আক্রমণে আলেপ্পো থেকে সিরীয় সরকার শুক্রবারই সেনা প্রত্যাহারের ঘোষণা দেয়, যদিও উপত্যকার 100 কিলোমিটারের বেশি এলাকা জুড়ে চলছে সংঘর্ষ। নুজহাত কামাল, এখন বিশ্ব। খবর শেষ করব বিপিএল এর নতুন মাস্কট ডানা 36-এর উদ্বোধনের খবর দিয়ে। জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন বা উন্মোচন হলো আসন্ন বিপিএল এর মাস্কট ডানা 36।
বিসিবির তারুণ্যের উৎসব অনুষ্ঠানে ক্রীড়াঙ্গনের নানা পরিকল্পনাও তুলে ধরা হয়। বিপিএল আয়োজন নিয়ে নতুন চ্যালেঞ্জের কথা জানালেন বিসিবি সভাপতি। এসকে শাওনের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। এবারের বিপিএলে যে ভিন্নতা থাকবে সে বার্তা আগেই দিয়ে রেখেছিল বিসিবি। সেটার আনুষ্ঠানিকতাই যেন শুরু হলো রোববার থেকে। প্রথমবারের মতো উন্মোচিত হলো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের মাস্কট, সঙ্গে বিপিএল এর থিম সং। জুলাই বিপ্লবে ত্যাগীদের উৎসর্গ করতে বিসিবি আর ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মিলিত উদ্যোগ এটি। মাস্কট উন্মোচনের আগে জুলাই অনির্বাণ নামে একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়, যেখানে তুলে ধরা হয় শহীদ আবু সাইদ মুগ্ধদের দেশের প্রতি ভালোবাসার গল্প। তারুণ্যের উৎসব অনুষ্ঠানে ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ ছাড়াও শিক্ষার্থীদের উপস্থিতি ছিল লক্ষণীয়। অভিনব এ উদ্যোগের কথা বর্ণনা করতে গিয়ে বিপিএল আয়োজন নিয়ে প্রধান উপদেষ্টার অবদান তুলে ধরলেন ক্রীড়া উপদেষ্টা। এই আয়োজন সফল করতে সরাসরি সম্পৃক্ত থাকায় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে বিশেষভাবে ধন্যবাদ জানাতে চাই। তারুণ্যের উৎসব সারা দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাধুলা সহ নানা রকম অ্যাক্টিভিটিজের মাধ্যমে। বিপিএলকে ঘিরে আয়োজন হলেও ক্রীড়াঙ্গনের নানা পরিকল্পনার কথা তুলে ধরেছেন ক্রীড়া সংশ্লিষ্টরা, যেখানে ক্রিকেট ছাড়া অন্যান্য খেলাও গুরুত্ব পেয়েছে। বিভিন্ন ফেডারেশনগুলো রয়েছে, মাঠ প্রশাসন, উপজেলা প্রশাসন, জেলা প্রশাসন সহ সকলে আমাদের সঙ্গে সম্পৃক্ত থাকবে। এখানে ব্যাডমিন্টন, ভলিবল, সাঁতার, 6 ইয়ার, ফুটবল, কাবাডি, টি10, ক্রিকেট জড়িত থাকবে। আনুষ্ঠানিকতা শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। জানালেন এবারের বিপিএল আয়োজন নিয়ে চ্যালেঞ্জের কথা। বাট এটা কতটুকু সাকসেসফুল হবে এটা কিন্তু শেষ হলেই বুঝে যাবে। বাট আমি অত্যন্ত আশাবাদী যে যেই আমরা উদ্যোগটা নিয়েছি উইথ দ্য হেল্প অফ চিফ অ্যাডভাইজার, তার সাথে যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং এলজিআইডির উপদেষ্টা, এটা আমাদের মনে হয় যে ইটস এ গুড স্টার্ট। লেটস সি কতটুকু যেতে পারি আমরা এই প্রোগ্রাম নিয়ে। 23, 25 ও 27 ডিসেম্বর মিরপুর, চট্টগ্রাম ও সিলেটের 3টি ভেন্যুতে উদ্বোধন হবে বিপিএল এর। আসর শুরু 30 ডিসেম্বর আর পর্দা নামবে 7 ফেব্রুয়ারি। এসকে শাওন, এখন ঢাকা। এখন বিকেল শেষ করার আগে শিরোনামগুলো আরো একবার। 21 আগস্ট গ্রেনেড হামলা মামলা থেকে তারেক, বাবর সহ সব আসামিকে খালাস, অভিযোগপত্রই অবৈধ পর্যবেক্ষণ আদালতের। সিআরপিসি এবং এভিডেন্স অ্যাক্টে এই চার্জশিটের কোনো আইনগত ভিত্তি নাই। যে সরকারি দলকে একটা বেকায়দায় ফেলাবার জন্য তিনি এই কাজটি করেছিলেন। অর্থনীতির শ্বেতপত্র প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর, ঐতিহাসিক দলিল বললেন ডক্টর ইউনূস, জনসম্মুখে প্রকাশকাল। 24-এর অভ্যুত্থানের পর বিপ্লবের উদ্দীপনায় বিজয়ের মাস শুরু, ঐক্যবদ্ধ থাকলে পার হওয়া যাবে ক্রান্তিকাল বললেন সেনাপ্রধান। এবং দীর্ঘ প্রতীক্ষার পর কক্সবাজার থেকে সেন্ট মার্টিনে জাহাজ চলাচল শুরু, প্রথম দিনে গেলেন 650-র বেশি পর্যটক। এই ছিল এখন বিকেলে। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।